আমার এই গল্পটা অনেক জটিল। প্রথমে জানতে হবে কাদের নিয়ে এই গল্প। এই যে বাস স্ট্যান্ডে লাগেজ নিয়ে বসে থাকা মেয়েটা, ওর নাম অধরা, আমার গল্পের নায়িকা। আর রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে যে ছেলেটা, সে হচ্ছে আমি, হাসান। আর আমার এই ছুটে চলা ওই বাসটা ধরার জন্য। কেন, কিভাবে, কখন, এটাই হচ্ছে আমার গল্প, এই জার্নি টু বাস। এই হলাম আমি, ছোটবেলার আমি। আর ইনি হলেন আমার বাবা। গল্পের বেসিকটা বুঝতে হলে আমার বাবা সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা ভালো। বাবা 25 বছর বয়সে কানাডা গিয়েছিলেন পড়তে। 27 বছর বয়সে তিনি দেশে ফিরলেন দুটো জিনিস নিয়ে, একটা মাস্টার্স ডিগ্রি আর একটা বিদেশি বউ। আমার মাকে দেখে আমার প্রয়াত দাদি বলেছিলেন, সাদা চামড়া দেইখা আমার পোলার মাথা গরম হইয়া গেছে। কত দেখলাম এরাম, এই বিয়া 2 বছর টিকলে আমার নাম আসিয়া বেগম না। দাদির কথা ফলে গেল 1.5 বছরের মাথায়। 6 মাসের আমাকে রেখে মা কানাডা গেলেন 7 দিনের জন্য, আর ফিরলেন না। কেন, কিভাবে, আমরা তার কিছুই জানলাম না। আমি আর আমার বাবা একসাথে একা একা বড় আর বুড়ো হতে থাকলাম। বাবা, বাবা আমি চোর হব। ভালো তো বাবা আমি অনেক বড় চোর হব। হবে, সমস্যা কি? মন দিয়ে পড়াশোনা করবা, অনেক বড় হতে পারবা। এগুলা কি লিখেছিস? দাঁড়া। সংসদ বাংলা অভিধানে পৃথিবীর আরেক নাম দেয়া ধরা। কেন, তা আমি আমার জীবনের এই মুহূর্তটাতেই কতবার বলি বুঝে বাবারে পড়াশোনা কর, বাবারে পড়াশোনা কর। তোর মা চলে যাওয়ার পর আমি একা হাতে তোকে সামলেছি। এরপর আমি অনেক ধরা এগুলোর খাবো। জন্য চোর হবি তুই, বড় হয় সেজন্য তোকে আমি বড় তবে করছি। প্রথমটা আমার জীবন যেভাবে চেঞ্জ করে দিবে, চাপকায় পিঠে ছাল আর দিলে কোনোটাই তোর পারবে হারাম কিনা কে জানে। আমি বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হব, গরিব মানুষের সেবা করবো, সেবা করবো। বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হব, গরিব মানুষের সেবা করবো। বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হব, গরিব মানুষের সেবা করবো। বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার গরিব মানুষের সেবা করবো। কিন্তু অধিকাংশ সময়ে 2 এ 2 এ 4 হয় না, 22 হয়ে যায়। হিসাব মেলে না, স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়। একজন একজন করে সবাইকে দেখবো। আমি আগে লাইন লাইনে কি সমস্যা? আসসালামু আলাইকুম ব্রো, আমার তো কিডনি ক্যান্সার। মানে এর আগে কাউকে কি দেখাইছেন? না দেখাই নাই, বাট আমি জানি, আমি তো ফিল করতে পারি আমার ভিতরে কি আছে, তাই না? আমি জানি। কিভাবে এটা বুঝলেন আপনার কিডনি ক্যান্সার? আরে ব্রো, দুনিয়া এখন কই চলে গেছে। 10 দিন ধরে শরীর ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, এটা তো গুগলে সার্চ দিলেই জানা যায়। এই জন্য কি ডাক্তার ডাক্তার লাগে নাকি এখন? এত কিছু যখন জানেন তাইলে গুগল দেখে ওষুধটাও খায় ফেলান। আমি যদি শক করি তাহলে আপনি ডাক্তার হয়েছেন কিসের জন্য? সেটাই রে ভাই, মাঝে মাঝে সেটাই চিন্তা করি আমি ডাক্তার হইলাম কেন। নেক্সট স্যার কেমন জানি স্যার চিনচিন করে। নেক্সট আমার তাই জ্বর, ওর সাথে একটু গোপন স্যার। নেক্সট খাই মারে স্যার, খাই। আর হালকা হালকা শরীর ব্যথা। নেক্সট সবার সামনে তো বলা যায় না স্যার, বুঝে যাচ্ছে না ব্যাপারটা। একটু যদি আরামে দিতেন স্যার। এই মিয়া, কি মিয়া, 2 দিন হয়েছে না ঢাকা মেডিকেল আসছো ইন্টার্নি করতে? এত অল্পতে টায়ার্ড হয়ে গেলে হবে? হ্যাঁ, তুমি বিয়ের পরে ফার্মেসির দোকান পুরো সব খালি করে দেবা? হ্যাঁ ওই মিয়া, তুমি আসো কে মিয়া? তুমি নিজেরে কি ভাবো? কলিকা হারবালের মডেল মনে করতেছো নিজেরে? না ভাই, ও তো ব্রাদার্স টিভির। ফাল কথা বাদ দাও, বুঝছো? তোমাদের জন্য 2টা নিউজ আছে, একটা ভালো আর একটা খারাপ। কোনটা আগে শুনবা? খারাপটা আগে বলেন ভাই। খারাপটা হচ্ছে যে তোমরা 1.5 মাস হয়েছে এখানে আসছো, বুঝছো? এখনো তো বড় স্যারের বয়ান খাও নাই। স্যার আজকে কিন্তু বয়ানটা দিবে।
স্যার ডাকছে, একটু পরে তোমাদের স্যারের রুমে যেতে হবে। তো ভাই খারাপ খবরটা কি? আর ভালো নিশ্চয় হচ্ছে স্যার তোমাদের এখনই ডাকছে, সো তোমাদের এখানে আর কাজ টাজ করতে হচ্ছে না, এখনই চলে যেতে হবে। চলো 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 চলো। তোমরা এতদিন ছিলে মেডিকেল স্টুডেন্ট, আজ থেকে তোমরা ইন্টার্ন ডক্টর। ডাক্তার ইন্টার্ন নয়। কার ইন্টার্ন? প্রফেসর রুমির ইন্টার্ন। কার ইন্টার্ন? প্রফেসর রুমির ইন্টার্ন স্যার। প্রফেসর রুমির ইন্টার্ন মানে ডিএমসির বেস্ট ইন্টার্ন, দেশের বেস্ট। কোথাকার বেস্ট? পুরো দেশের বেস্ট স্যার। তোমরা ডাক্তার হয়েছো, তোমাদের ডাক্তারের সেরকম আউটলুক লাগবে, পোশাক আশাক সেরকম হতে হবে। রুল নাম্বার 2, ঘড়ির কাঁটার মতো নিয়ম মেনে চলতে হবে। নিয়মিত হবে, সকালে আসবে, সন্ধ্যায় যাবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রুল নাম্বার 3, রুগী ভালো করে আল্লাহ, মারে ডাক্তার। খারাপ রুগী আসলে বেশি বোঝার চেষ্টা করো না, সিনিয়র ভাইদের কল দাও। আন্ডারস্ট্যান্ড? রুল নাম্বার 4, হ্যালো, এ ঢাকা মেডিকেল আইছি। এ ডাক্তার দেখলো, কয়টা সুই ফুটাইলো, এটা কয়টা ট্যাবলেট খাতে দিলে, কিন্তু স্যালাইন দিল না। তো স্যালাইন না দিলে কি হবে? রোগ ভালো হবে? হ্যাঁ বলো, এই জন্য কি ঢাকা মেডিকেল আইছি। হ্যালো হ্যালো, রাবিশ। কি যেন বলছিলাম? স্যার রুল নাম্বার 4। ও, রোল নাম্বার 4। কি ব্যাপার, তোমরা 4 জন এখানে, 3 জন কেন? আরেকজন কই? প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে কোনো একটা ঝামেলা আছে এখানে। সেটা কি? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে একটুখানি অতীতে। কত ভাবছিলাম মেডিকেল লাইফ কত থ্রিল হবে, কাটাকুটি করে শালা ফাটাই দিব। এত বোরিং। বলিস কি? আমার যে কি ভালো লাগতেছে। তোমার আবার এত ভালো লাগার কি কারণ? কি দোস্ত, আমি সারা জীবন পড়াশোনা করছি বয়েজ স্কুলে, পুরাই ভ্যাটিকান সিটি। ম্যাডামরা বাদে আর কোনো মেয়েই নেই। আর এখন মেয়েদের সাথে একই ক্লাসরুমে বসে ক্লাস করি। যদি ঘুম লাগে মেয়েদের দিকে তাকাই, ঘুম কাটাই। ম্যান, পুরা ড্রিম লাইফ। এটা একটা ভালো পয়েন্ট। অবশ্য পুরো মেডিকেল লাইফে একটা জিনিসই ভালো। কিরে, তোরও কি কারো দিকে তাকিয়ে থাকতে ভাল লাগে দেখি? আরে না, মাত্র 2 সপ্তাহ হলে আসলাম, এর মধ্যে আবার কি? আচ্ছা, প্রেম হইতে বলি নাই, ক্র্যাশ ট্র্যাশ টাইপের কিছু। দ্যাট মিনস অ্যাটলিস্ট কারো দিকে তাকায় থাকতে ভাল লাগে, এই টাইপের কিছু। ওই টাইপের একজন আছে, তবে তুই কসম কর কাউকে বলবি না। না, কে? নামটা তুই বল। অধরা মেয়েটারে ভালোই লাগে, দেখতে অনেক সুন্দর। হট। মানে হট এটা কি ধরনের কথা? আচ্ছা সরি, বাট হিন্দু হয়ে গেল না? ঝামেলা হয়ে যাবে কিন্তু পরে। আরে আমি ওকে বিয়ে করবো নাকি, ভাল লাগে তাই তাকাই থাকি। আমার তো এখন তোকেই ঝামেলা মনে হচ্ছে। তুই আমাকে কসম কর কাউকে বলবি না। কসম কর, কসম আচ্ছা, কর। কসম কারো বলো না, কসম কসম দোস্ত। দোস্ত, গোপন কথা, কসম কাট কাউকে বলবি না। কসম দোস্ত, তুই কি আমাকে চিনস? বল। আরে আমাদের হাসান তো অধরার সাথে শিরাম প্রেম করতেছে। হাসান? আরে হ্যাঁ। অধরা আরে হ্যাঁ। প্রেম করতেছে? আরে হ্যাঁ। কাহিনী তাহলে সেরকম করা। সেই। আরে ম্যান, চরম খবর। জানোস কিছু ক্যাম্পাসে কি ঘটতেছে? না না, কি? আরে আমাদের হাসান আছে না, হ্যাঁ, হ্যাঁ। তো অধরার সাথে প্রেম করতেছে। কি কস? দেখছস দেখছস? দেখছি না, আবার কালকেই তো হোটেল তার আসায় দেখলাম দুজন ঘুরে বেড়াচ্ছে। তো দোস্ত, ব্যাপারটা তো আরে ব্যাপার ব্যান, এগুলো কি বলা লাগে? কসম কর। আরে আমাদের ব্যাচে এক মাইয়া আছে, অধরার নাম। তারে নিয়ে নাকি হোটেলে গেছিল। আরে 7 দিনের মাথায় এই অবস্থা, কেমনি কি রে ভাই? হাসান এক মাইয়ার লগে হোটেলে? আরে শালা আজকালকার পোলা পাইন। আর আমি যে বুড়া হয়ে গেছি, এখনো একটা মাইয়ার লগে ঠিক মতো কথা বলতে পারি না। আরে হাসান যা একটা মাইয়ার লগে হোটেলে না? তাই তো দেখতেছি রে ভাই। আরে আমার ভালো লাগতেছে না, এই শালার আমি সাইজ করুন, এই শালার আমি সাইজ। এর বাপরে ফোন লাগে না, এখনই ফোন লাগে না। এখনই ফোন লাগাচ্ছি, দাঁড়া। May I come in, sir?
এখন আর এসে কি করবে? সব তো বলা শেষ। ওদের কাছ থেকে ভালো করে শুনে নিও, পারবে তো? আরে না না না, পারবো না। এভাবে হঠাৎ করে বললে কি হয়? ভাইয়া একবার একটু, আপনি পারবেন। আচ্ছা, সামনের সপ্তাহে কি কাজ বলো তো? ভাইয়া দাদি না ভীষণ অসুস্থ। এই, তোমার দাদি না গত মাসে মারা গেল? তখন আর ছুটিও নিলা? মানে না, মানে ওইটা তো ছিল সবচেয়ে বড় দাদি। ওর তো একটা দাদি না, 4টা দাদি। আর এখন যে সিক, উনি হচ্ছে মেজো দাদি, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? ওনারা কি সিরিয়াল মেনটেন করে মারা যাচ্ছে নাকি? আর তুমি বা যে কি করবা? এখানে নিয়ে আসো, আমরা সবাই আছি, এখানে দেখবো। মানে ভাইয়া দাদি ছোটবেলা পোলিও হয়েছিল, হাঁটতে পারে না। কেন? তুমি কি হাঁটায় হাঁটায় নিয়ে আসবা? গাড়ি করে নিয়ে আসবা? বলতে চাচ্ছিলাম না মানে এখানে না আরেকটা প্রবলেম আছে। ওর দাদি বাড়িটা সেটা আসলে অনেক দূরে। মানে দূরে বলতে কি 5 কিলোমিটার আগে থেকে কোনো রাস্তাই নেই। রাস্তা মানে একটা ইটও নাই। সো আনাটা না একটু টাফ। তাছাড়া ভাইয়া আপনি এভাবে করলে হবে? মানে একটা মানুষ মারা যাচ্ছে। না না, মানে বুঝো না, তোমরা ছাড়া তো হাসপাতাল পুরো খালি খালি লাগে, ফুলহীন বাগানের মতো। এই জন্য না ছাড়তে কষ্ট হয়। ও একটা দিনই তো ভাইয়া। আচ্ছা, কে করবে তোমার ডিউটি? কাউকে ম্যানেজ করছো? ভাইয়া হাসান তো ফ্রি আছে। হাসান? আচ্ছা, দেখি। থ্যাংক ইউ ভাইয়া। Now that's gone through, up goes the finger, there was something and the batsman's walking too. Now, has he dropped it? Very uncertain. That's in the air and fantastically taken at covers. And Rahane goes, trying to play the flick shot. This match against him. Has he nicked it? Yes, he has! He's picked up another one. It's a big wicket. Oh, see. The strong man, Dhoni. I don't know what's the worst for it, but I think the young bowler's got to be careful here because it's the second time he's come in the way of the batsman. That happened with Rohit তারপর Sharma as কোয়ার্টার কি well. I অবস্থা? think রুগী he'll কি be তেমন hurt নাই তো নাকি নাকি? because Dhoni's a না powerful ভাইয়া, man, but দুই the second তিনজন time he's found হয়েছে। himself in the আমি way অবশ্য of সকালে একবার দেখে আসছি। তোমরা ভালো মতো দেখে আসো না? non-stop ভাইয়া, striker. সবাই Now the মোটামুটি question is who's ভালো going to থাকলে go all ভালো। the way? আচ্ছা অধরা, ওই যে তোমার যে If পেশেন্টটা they're on a collision মতি tour, মিয়া, I think the ওর umpire's কি telling অবস্থা? him just be careful. সকালে তো দেখলাম ভালোই আছেন, কিন্তু আমার মনে হচ্ছে বুকে ক্রিপস My ball through, you হতে run পারে। around me. ভালো থাকলেই ভালো। আমি একটু পরে যাচ্ছি, দেখতে যাচ্ছি। মুস্তাফিজের ওভারটা শেষ করে নি। হ্যাঁ, আরে ভাই, ফিল্ডিংটা দেখছেন, বলটা কেমনে আটকালো সেই। আচ্ছা এই কথা বল। To be on the, on the leg side, on the স্যার, onside. 6 নাম্বার হলো কি অবস্থা খুবই খারাপ, জলদি আসুন। তুমি যাও যাও যাও। রুগী সঙ্গে যাচ্ছে। নরেশ দেন, নরেশ রেডি করেন। ওয়ার্ড বয় কে আছে? খুবই খারাপ, খুবই খারাপ।
শকে যাচ্ছে তো, শকে যাচ্ছে। বিপি মাপো, দ্রুত দ্রুত। বিপি পাচ্ছ কিনা? নাইট শিফটে কি তুমি? শোনো, ফিমেল বেড 28-এর পেশেন্ট শকে আছে, ডোপামিন ডিপ চলতেছে। আর 29-এর পেশেন্টের সিএস রিপোর্টটা আসলে তার দেখে অ্যান্টিবায়োটিক চালু করে দিতে হবে। আর কি ব্যাপার, মানে কান্নাকাটি করতেছিল নাকি? না, এমনি। আর কিছু বলবি? না মানে কান্নাকাটি কি বেড নাম্বার 9-এর পেশেন্টের জন্য? ওনার তো ক্যান্সার পুরো দেহে ছড়াই গেছিল, তোমার তো কিছু করার ছিল না। জানি, কিন্তু মতিন চাচার সে যখন চলে যাচ্ছিল তার চোখগুলো দেখে মনে হচ্ছিল কি বলছে, ম্যাডাম আপনি তো ওকে বাঁচাতে পারলেন না। অথবা ম্যাডাম অনেক করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিস, কাল সকালে আমাকে বলতেছিল, ম্যাডাম আমার ভালো লাগতেছে, আমাকে ছুটি দিয়ে দেন, মরলে মরলে বাড়িতে গিয়ে মরব। তুমি মানে তোর কি বা করার ছিল বল? তুই তো সব করেছিস, তাই না? I did not do enough. আমি যদি সকালে আরেকটু ভালো করে ফলো আপ নিতাম, আরেকটু সময় নিয়ে ওনার চেষ্টা দেখতাম, অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা যদি দেখে রাখতাম, হয়তো আজকে বিকালটা সে বেঁচে যেত। I cannot forgive myself. Just can't. শোন, তোকে একটা কথা বলি, যে ঈশ্বর পুরো পৃথিবী এত সুন্দর করে বানাতে পারলেন, এত নির্ভুলভাবে বানাতে পারলেন, তিনি মানুষকে কেন নির্ভুলভাবে বানালেন? কারণ আমরা যেন তার কাছাকাছি আমাদেরকে ভাবতে শুরু করি। দেয়ার ইজ এ সেইং, ডক্টরস আর নেক্সট টু গড। নেক্সট, আমরা 99 জনকে বাঁচাতে পারি, মৃত্যুর অনেক কাছে থেকে নিয়ে আসতে পারি, কিন্তু বাকি একজনকে বাঁচানোর ক্ষমতা তিনি আমাদেরকে দেননি। কারণ বারবার মনে করিয়ে দেওয়ার জন্য উই আর নেক্সট টু হিম। তার সাথে সাথে এটাও মনে করিয়ে দেওয়ার জন্য যে দিন শেষে ক্ষমতাটা তার। তুই ডক্টর লাকলিয়ার নাম শুনেছিস? ওনার চেম্বারে এখন 4টা বাচ্চার ছবি আছে, ওনার হাতে মারা যাওয়া 4টা বাচ্চা, যাদেরকে উনি চাইলেও সেভ করতে পারেন। আর এই 4টা বাচ্চার ছবি উনি নিজেকে কখনো ভুলতে দেন, কারণ এই 4 জন তাকে ভুল থেকে শিক্ষা নিতে শেখায়। আজকের এই মতিন চাচা থেকে যদি তোর শিক্ষা হয়ে হাজার হাজার মানুষ যদি বাঁচে তোর এই লাইফে, তোর এই মেডিকেল ক্যারিয়ারে, ক্ষতি কি? আমাকে যে ডক্টর হবে না। শোন, শুরুতে এইরকম মৃত্যু একটু একটু খারাপ লাগাটাই স্বাভাবিক, ধীরে ধীরে তা সয়ে যাবে। তুই এখন একটা কাজ কর, রোগীর বেডের পাশে যা, ওনার অ্যাটেন্ডেন্টের সাথে কথা বল। কি বলবো আমি?
I'm the doctor who could not save your father. শোন, তুই রোগীর বেডের পাশে গিয়ে দাঁড়া। তুই তো ওনার বেড ডক্টর ছিল না, তুই ডিজার্ভ দিস। আর শোন, সিচুয়েশন যদি খারাপ দেখিস তাহলে দৌড় দিবি, ব্যাস। আমি বাইরে আছি, তুই যা যা। ম্যাডাম, দেখেন আসলে আমি রিয়েলি সরি। না ম্যাডাম, আপনি আমাকে লেগে অনেক কিছু করছেন। আমি ছেলে হয়ে যতটুকু সময় দিতে পারি না আপনি দিছেন। আব্বা তো শেষের দিকে অনেক দুর্বল হয়ে গেছিল, দাঁড়ায় নামাজ পড়তে পারতো না, শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করতো, হে আল্লাহ আমার ম্যাডামরে তুমি অনেক বড় ডাক্তার বানাও আল্লাহ। আমি তো মনে হয় বাঁচবো না, আমার মতো হাজার হাজার রোগীর যেন তুমি তার হাত দিয়ে বাঁচাই দিও। আমার আব্বা মারা গেছে আব্বা, আপনারা সবাই মিলে কি কষ্ট করছেন আমরা দেখছি। খালি এটা কইবার পারি, আমার আব্বা অযত্নে মরে নাই, অযত্নে মরে নাই। আল্লাহ আপনার ভালো করুক আব্বা, আল্লাহ আপনার ভালো করুক। কি হলো এটা? মানে আমি কি করলাম? তুই তো দৌড়ে এসে জ্বরে ধরলি। আমি তো ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তাই আমি তো জ্বরে ধরতে পারি, তুই ধরলি কেন? না মানে দোস্ত, সামনেই তো, তাই কোলাকুলি করলাম আর কি। ঈদ মোবারক। আরে রাতে ঘুম কম হয়েছে। দেখে তো মনে হয় না। গোসল করে আসছি ম্যান। ম্যান, ব্যাচেলর মানুষ তো আর সকালে এমনি এমনি গোসল করে আসে না, কাহিনী কি? তোরে না আমি বুঝি না, তোর না পারমিশনের লিমিটটা ক্রস হয়ে গেছে, কিছু বললেই মিনিং ওই দিকে চলে যায়। তোদের কাহিনী তো আর বুঝি না রে ভাই। তোর সকালবেলা গোসল করে আসা লাগে, এদিকে অধরা আইসা আবার তোর কথা জিজ্ঞেস করে সকাল সকাল। কেন মানে অধরা আমার কথা কি বলছে? বললো যে এই যে হাসান ছেলেটার কি হয়েছে বলতো, সকালবেলা গোসল করে আসে, রাতেও ঘুমায় না, কাহিনী যে কি? মাইর খাবি সাপ। আরে না না, ওই রকম কিছু বলে তাই? ওই যে অধরা। তোর ঈদ কেমন কাটলো? ঈদ? ও ঈদ, ঈদ তো ইনকমপ্লিট থেকে গেল। কেন? মানে কি, এক কোলাকুলিতে কি ঈদ হয় নাকি? সিস্টেম তো 3 বার করার না। উৎসব একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার? একবার শুনে ভুলে যেও, বারবার ভুলেও কাউকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই। এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে। মন আধারে নীলিমায় তোমাকে আজ বুঝতে চাই। জানি না কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো। ভেবেছি তাই এবার যা কিছু হবে হবার, হোক তবু করে শিকার। পরাজয় মেনে নিয়ে সব কিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার।
কপালে যা আছে লেখা মনে যদি পাইও ব্যথা দেখে নেব আমি এর শেষ মিথ্যে অভিনয় আর নয় আর নয় এই ভালো আছি এই বেশ মন আধারে নীলিমায় তোমাকে আজ বুঝতে চাই জানি না কোথায় পাবো তোমায় একবার এসে দেখো আমায় ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ওয়ার্ডে আসাটা কিন্তু খুবই জরুরি। ক্লিনিক্যালি আই হচ্ছে সব। তোমাদের এখন কচি কচি মন, যা পড়বা তাই মনে থাকবে। তো চলো আমরা ক্লাস শুরু করে দিই। তোমরা একটা কাজ করো, 10 জন 10 জন করে সমান 2 ভাগে ভাগ হয়ে যাও। প্রথম 10 জন আমার ক্লাস করবা, আর বাকি 10 জন এই ভাইয়ার। আচ্ছা, 1 থেকে 10 সব ছেলে নাকি? জি ভাইয়া, বেঁচে আমাদের একটু সমস্যা। প্রথম একটানা সবাই ছেলে, তারপরে সব একটানা মেয়ে। ও আচ্ছা, তোমরা একটু দাঁড়াও। হ্যাঁ, আমরা একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নিই কোন বিষয়টা পড়াবো তোমাদের কাছে। এটা কি হলো? মানে কি হলো মানে কি? মানে তুই তো বেছে নিলি। শোন, তোকে একটা ভালো উপদেশ দেই, তুই আমার সাথে ব্যাচটা এক্সচেঞ্জ করে ফেলো। কেন? দোস্ত, মেয়েরা বহুত ঝামেলার জিনিস, এদের কন্ট্রোল করা জানতে হয়। আর আমি এতদিন বিভিন্ন ভর্তি কোচিংয়ে ক্লাস নিচ্ছি, আমি পরে ব্যাপারটা, তুই আমার উপরে এটা ছাড়া দে। আরে না না, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? 2-1 দিন ক্লাস নিলে এমনি সব ঠিক হয়ে যাবে। আর সব কিছুরই তো শুরু থাকে নাকি? পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর 1000 বার আমাকে রিকোয়েস্ট করলো, আমাকে পাবি না তুই। দোস্ত হয়, বুঝলি? মানে এরকম একটু একটু হয়, কষ্ট পাস না। শিট হ্যাপেন্স ম্যান, লাইফে তো আপস অ্যান্ড ডাউন থাকবে নাকি? কিচ্ছু করার নাই ভাই, স্বামী বিদেশ। চলো। এই কি ব্যাপার, এত মন খারাপ কেন? আচ্ছা, একটা কথা জবাব দিতে পারবি? সবসময় ভালো মানুষদের সাথে কেন এরকম হয়? কেন? হাসানের আবার কি হলো? কেন আমার তোর ভালো মানুষ মনে হয় না? তুই তো মানুষ না, তুই তো মহাপুরুষ। ব্যাপারটা তোরা হয় বুঝলি, কিন্তু ওরা কিভাবে বুঝলো? আর মহাপুরুষদের কি নারী সঙ্গ থাকে না? হয়েছেটা কি? আর কি বলছিস এসব? ওরা কারা? ঘটনাটা শোন। গেলাম জুনিয়রদেরকে পড়াইতে, 10 জন 10 জন করে 2 গ্রুপে ভাগ হইতে বললাম। প্রথম 10 টাকা বললাম আমার ক্লাস করতে, পরে 10 টাকা বললাম হাসানা ক্লাস করতে। মেয়েদের পুরো ভাগটাই চলে গেল হাসানার দিকে, আর আমার দিকে সবগুলাই ছেলে। এটা কি হইলো? এটা তো ঘটনা না দোস্ত, এটা তো দুর্ঘটনা হয়ে গেল। আরে তুই জিনিসটাকে পজিটিভলি নে। দেখ, তুই অনেকগুলো মেধাবী স্টুডেন্ট পেয়েছিস। যেমন মেধাবী শিক্ষক, তেমন মেধাবী স্টুডেন্টস, পারফেক্ট কম্বিনেশন। ফাইজলামি করবি না। আচ্ছা রিদি, তুই তো আমার ব্যাপারটা বেশ ফিল করতে পারতেছিস। তুই তো একটা মেয়ে। আচ্ছা, একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে বলতো হাসানের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই? দোস্ত, এটা এভাবে বলা যাবে না। ওকে প্রথমে জন্মদিনের ড্রেস পরায়, মেডিকেল চেক আপ করায়। তোরা আমার কষ্টটা বুঝিস না, তোরা জাস্ট বুঝিস মজা নেয়া। খেপতেছিস কেন?
বলছি নাকি কিছু কম আছে। নাকি আসলে কিছু কম আছে? এই তোরা চলে যা, তোদের সাথে কথা বলার চেয়ে মরে যাওয়া ভালো। থাম 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 থাম, আমাদেরকে তাড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না। তোকে এই সিচুয়েশনে যদি কেউ হেল্প করতে পারে সেটা হচ্ছে আমরা দুজন। ওই যে কবিতা শুনিস নেই, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। আচ্ছা বাট সরি, তোরা মেয়ে, এসব সাইকোলজি তোরাই ভালো বুঝবি। আচ্ছা দোস্ত শোন, আমি বুঝতেছি তোর ব্যাপারটা। তোর জাস্ট দরকার একটা চান্স, আমরা সেই চান্সটা করে দেব। তুই জাস্ট Bravo Charlie, target approaching. Roger that, Alpha. I have the package. Alpha, target approaching. Copy that. Bravo moving to target. ও আচ্ছা, তুই আসছিস? আচ্ছা দেখ, এখানে 20 জন বা 30 জনের মতো পেশেন্টের হিস্ট্রি আছে। তুই এটা 2 মিনিট পর পর ফলো আপ করবি। আর স্যার বলছে 10 মিনিট পর পর ফোন দিয়ে জানাই। আমি কেন, আমার ক্লাস আছে। কিসের ক্লাস? আমি সারাদিন এক এক কথা করবো। ধর ঠিক না, ভালো করে দেখবি, ঠিক মতো ধর। Package delivered. Charlie, you may proceed now. ছিঁড়ে যাচ্ছে, তখন একটা এক্সট্রা ভ্যাসেশন হচ্ছে। কি কিছু বলবে? মানে স্যার, আমার তো এদেরকে পড়ানো কথা ছিল আজকে। ও তাই নাকি? তুমি পড়াও? জি স্যার। কিন্তু আমি ভাবলাম স্ট্রোক সম্পর্কে ক্লাসটা আজকে আমিই নেব। বাচ্চা মানুষ ক্লাস নিতে গেছে, আসবো তো চলে আসছে। তো কৌশিক স্যার, আপনার ক্লাস কেমন হলো আমাদেরকেও একটু বলেন, আমরা একটু শুনি। এই হাসান, প্রেফার করে হাসবি না তো? ওকে ফাইন। মেয়ে তো অনেক ধকল গিয়েছে, বুঝতে পারছি। হাসান, তুই ছেলের মুখের দিকে একটু তাকাতো। আচ্ছা তুই মুখের দিকে তাকাই হলো ক্লাসটা ছেড়ে দে। আচ্ছা রিদীপ, তুই তো পারবি না, মানে লুঙ্গি আর কপালের ভেতর কমন কি কি মানে কার কোথায় কখন খুলে যায় না, এটা কেউ বলতে পারে না, ঠিক আছে? আর কপাল তো আল্লাহর দান, এখন আমার খুলে গেছে, এটাতে তো আমার কিছু করার নাই, আমার হাত নাই, আমি এখন কি করব বল? এক হাতে তালি বাজে না, তোর নিজের ভেতরে তো কাহিনী আছে। আমি দেখি নাই মেয়েদের ক্লাস নেবার দিন তুই ব্যাগের মধ্যে বডি স্প্রে নিয়ে আসিস, ফুসফাস করে মারিস। এই হাসান, তোর কি খুব ভালো লাগে মেয়েদের ক্লাস নিতে? দুনিয়াতে কোন পুরুষ মানুষের মেয়েদের ক্লাস নিতে ভালো লাগে না বল? আমি জানি না তুই ক্লাসটা কৌশিককে দিবি নাকি অন্য কাউকে, তুই আর এই ক্লাস নিচ্ছিস না। আচ্ছা তোর কি সমস্যা হচ্ছে এটাই তো আমি বুঝতে পারছি না, আমি তো জাস্ট জ্ঞান দান করছি না, এখানে তো সমস্যার কিছু নেই। আমার সমস্যা হবে কেন? এই তোরা কি কোনো গন্ধ পাচ্ছিস? হসপিটাল ম্যান, গন্ধ তো থাকবেই। আরে বাদ দে, হসপিটাল না তো, আমি একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, বুঝলি না? অধরা, আমি মেয়েদের ক্লাস নিলে তো জলে না। অধরা জ্বলে পড়ে কি হলো কে জানে, আমি যথারীতি কয়লা হতে থাকলাম। কেন? কারণ এই দেশে ছেলে এবং মেয়ের সংখ্যা মোটামুটি একই হলেও ব্যাচেলর ছেলের সংখ্যা অস্বাভাবিক বেশি, এবং সরকারি ছুটির পূর্ব রাত, বৃষ্টি ভেজা রোমান্টিক রাত, বাংলাদেশের খেলার রাত, এসব কিছু অমূল্য আনন্দের রাতে কমন বলির পাঠা হচ্ছে এই ব্যাচেলর। সুখের ব্যাপার হচ্ছে পাঠা আমি একা না, অসংখ্য, এবং তারাও আমার সাথে এসব রাতে হাসপাতালে বসে বসে হাহাকার করছে। আর কত রাত এভাবে তোমার সাথে কাটবে হাসান? কেন ভাই, কি হয়েছে? বুঝবা না রে ভাই, বয়স হয়ে গেলে এক সময় এসব রাত একা একা কাটানো খুব কঠিন। কিছু কিছু তো বুঝি ভাই, আপনার কিন্তু ভাই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তুমি বুঝলে কি হবে, নারী সমাজ তো বোঝে না।
আচ্ছা ভাই, সমস্যাটা কি হচ্ছে আমাকে খুলে বলেন তো। মানে আপনি কি কাউকে পছন্দ করেন না, না কেউ আপনাকে পছন্দ করে না? এটা কি বললা? আমার মধ্যে কি নাই যে মানুষজন আমারে পছন্দ করবে না? ভাই আপনি চাইলে আমাকে বলতে পারেন, আমি ভাই ট্রাই করে দেখতে পারি কিছু করতে পারি কিনা। সেই ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে তুমি নিজেই বিয়ে করে ফেলতা। ভাই, নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। ইউ হ্যাভ নো আইডিয়া। পছন্দ তো একজন তো আছে। দিদি ভালো আছে কিন্তু ভাই মেয়েটা, আপনি চাইলে করতে পারেন, মানে একদম লক্ষ্মী। তুমি মিয়া কি সব চয়েস করো? ওকে তো আমি বোনের চোখে দেখি। এই জন্যই তো ভাই আপনার কিছু হচ্ছে না, আপনি সবাইকেই তো বোনের চোখে দেখেন। বোনের চোখে দেখলে বিয়ে কেমনে করবেন? বইয়ের চোখে দেখতে হবে তো। এই সবাইকে বোনের চোখে দেখি এটা আমি বলছি, অন্য চোখে তো মানুষজনকে আমি দেখি। আমার পছন্দ তো আরেকজন, তোমাদের ব্যাচের অধরা চক্রবর্তী আছে না? ভাই 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 এই ভুল কাজ আপনি ভাই জীবনেও করেন না ভাই। ভাই আপনি একদম জ্বলে পুড়ে ভাই সার্কার হয়ে যাবেন ভাই, এই কাজ করেন না আপনি। বাদ দাও, সুন্দরী মেয়েদের এই ধরনের ঝামেলা থাকতেই পারে। একটা গাছ, কুল গাছ, ভর্তি কুল, একটা মানুষ এসে ঝাঁকি দিল, 2-4টা কুল পড়বেই। এখন এটা কি দোষটা কি কুল গাছের যে ঝাঁকি দিচ্ছে তার? ভাই ঝাঁকি দেওয়া তো ব্যাপার না, 2, 3টা 4টা সেটাও কোনো ব্যাপার না ভাই, কিন্তু আপনি কয়টারে হ্যান্ডেল করবেন ভাই? ভাই ওর তো হিসাব ছাড়া ভাই। আপনার আমি কেমনে বুঝাই ভাই? ভাই আপনি বীজগণিতের অঙ্ক করছেন না ভাই? বীজগণিতের অঙ্ক, ওই জায়গায় আমরা বলতাম না যে যদি কোনো সংখ্যা না থাকে, তখন আমরা বলতাম না ভাই ধরি সংখ্যাটি এন। ওর তো ভাই এন সংখ্যক সমস্যা ভাই। যাক, তাহলে তোর রাগ ভাঙছে। তুই এটা কি করলি? কই কি করলাম? তুই সার্জার দীপুর ভাইকে বলিস না যে আমার অনেকগুলো অ্যাফেয়ার আছে, অনেকগুলো বয়ফ্রেন্ড আছে? এটা কি ধরনের কথা বলতো? এই কথা আমি ভাবছি কি না কি। কি না কি মানে? তোর কাছে এটা কিছু মনেই হচ্ছে না? একটা বড় ভাইয়ের কাছে গিয়ে আমার ব্যাপারে যা ইচ্ছা তাই বলে আসবি? আরে এটা হইল কিছু? আরে আমি কি ওই সমস্ত কিছু মেন করে বলছি নাকি? আচ্ছা যা, আজকে গিয়ে আবার বলবো যে তোর কোনো অ্যাফেয়ার নেই। না না, মানে একদম অ্যাফেয়ার নাই এটা বলিস না। মানে আমরা তো আজকালকার জেনারেশন, তাই না? 1-2টা অ্যাফেয়ার তো থাকতেই পারে। একদম জিরো বললে না ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয় না। তাহলে কি বলবো? বলিস 2-3টা। ওকে ফাইন, 3টা। না না না, 3টা বেশি হয়ে যায়, 2টা। ওকে ডান, 2টা। না বল 1.5টা। হাফ মানে এই হাফ আবার কি? তোকে এত বুঝতে হবে কেন? দীপুর ভাই, আমি সেদিন ওই যে আপনাকে অধরার ব্যাপারে বললাম না যে ওর এন সংখ্যক ঝামেলা আছে। না মানে হয়েছে কি, ওর আসলে ডেটটার সমস্যা, মানে ডেটটা ছিল। এখন দেখেন, আপনি যদি করতে চান করতে পারেন এখন, তবে আমি বলবো যে না করাটাই বেটার। না দেখেন, ঠিক আছে ভাই। বলেছিলাম না টেনশনে কিছু নাই। দেখো সিটি স্ক্যান রিপোর্টস একদম ক্লিয়ার। তাহলে আপু আমার তো মাথার ভেতর কেমন কেমন যেন করে। টিউমারই হলো কি না আপু? ওজনও তো কমে যাচ্ছে দিন দিন বোধ হয়। মানুষকে ভূত কিভাবে ধরে জানো? না তো আপু। ধরো একটা তরুণী মেয়ে,
যখন সে অনেক গাছপালার নিচ থেকে হেঁটে হেঁটে যায় আর হঠাৎ করে তার মনে পড়ে এইভাবে চুল খুলে আমি যদি এমন গাছপালার নিচ দিয়ে হেঁটে যাই তাহলে তো আমাকে ভূত ধরবে, তাই না? এই যে ঢুকে গেল ভয়, আর এই ভয়টাই হচ্ছে ভূত। মাঝে মাঝে না এই ভয়ের কারণে আমাদের অনেক মেন্টাল চেঞ্জ আসে, অ্যান্ড ইন ওয়ার্স্ট কেসেস ফিজিক্যাল চেঞ্জও। এই যে দেখো, ধরো কোনো একটা মেয়েকে ভূতে ধরলে তার ভয়েসটা একদম ছেলের মতো হয়ে যায়, হয় না? জি আপু। এবার বলো, এই যে ভূতের কাহিনীটা শোনালাম, এটার পিছনের কাহিনী কি? জানি না আপু। এই যে আমরা যারা মেডিকেলে পড়ি, আমাদের তো সবসময় অনেক রকম ডিজিজ নিয়েই থাকতে হয়, তাই না? সবসময় এসবের মধ্যেই থাকি। তারপর হঠাৎ করে যখন আমাদের শরীরে কোনো একটা প্রবলেম হয়, সবার আগে একদম ওয়ার্স্ট কেস সিনারিওটা মাথায় চলে আসে, মানে টিউমার হলো নাকি, এই হলো নাকি, ওই হলো নাকি। অবশ্যই এটার একটা নাম আছে, হাইপোকন্ড্রিয়াসিস। মানে রোগ নেই কিন্তু রোগের ভয় আছে। অ্যান্ড এমনও দেখা যায় রোগ না থাকার পরও রোগের অনেক রকম সিমটমস দেখা যাওয়া শুরু করে দেয়। সো তোমার টেনশনের কিছুই নেই, আমি তোমাকে টেনশন কমার কিছু মেডিসিন দিতে ছেড়ে নিয়ে। এই হাসান, এই আসছি। এই কি করলি এটা তুই? কি করলি? দীপক ভাইকে সব বলে দিলি? তুই তো তাই করতে বললি। আমি বললেই তোর করতে হবে? এখন তো সর্বনাশ হয়ে গেছে, মানে সে আমার বাসায় প্রপোজাল পাঠিয়েছে। ভালো তো, ভালো না? তুই তো তাই চাচ্ছিলি। তুই কি বুঝতে পারছিস না যে আমার বিয়ে হয়ে যাবে? হবেই তো, তোর গ্রাজুয়েশন শেষ, তাছাড়া তুই আমার 4 মাসের বড়, এটা তো বিয়ে করারই সময় নাকি? আচ্ছা, তোকে কি আমার সব বুঝাই দিতে হবে? কি বোঝাবি? মানে তুই, আমি, কি? তুই কি বুঝিস না যে আমি তোকে বিয়ে করি? ভালো তো, বিয়ে করতে থাক। তুই কি ব্যাপারটা গ্র্যাভিটি বুঝতে পারছিস না? মাত্র 1% ইয়েতে মেয়ের আগে প্রপোজ করে, আর ওই 1%-এর মধ্যে তুই আছিস। আর তুই কি বললি? ভালো তো। তো আমার কি করা উচিত বল? তোকে না আমার পিটাইতে মন চাচ্ছে। শোন, তুই এখন এটা ভাবিস না যে আমি হঠাৎ করে এসব বলছি। খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই বলছি। আমি জানি যে তোরও আমার প্রতি ইয়ে আছে, সো এখন এই যে অনগোয়িং বিয়ের কথাবার্তা যে চলছে, এটাকে ভাঙতে হবে, আর পরবর্তীতে যাতে এরকম আর কিছু না হয় তার আগেই আমাদের বিয়ে করে ফেলতে হবে। এভাবে বলে দিলে তো হবে না, আমার কিছু কথা থাকতে পারে না? না, তোকে কথা বলতে হবে না, আমার কথা শোন। দেখ, আমি জানি তোর মনে হতে পারে যে হিন্দু মুসলিম বিয়ে খুব ঝামেলার একটা ব্যাপার, বাট এটাকে না ঝামেলা মনে করলেই ঝামেলা, আর না মনে করলে না। এটা তো সবসময় হয়ে আসছে, আমরা কি কম দেখেছি? আমার কথা হয়তো শুনতে খারাপ লাগতে পারবে, বাট দ্য রিয়ালিটি ইজ তোর মা নেই, বাবা আছে, আর আমার মা বাবা কেউ নেই। সো এই যে বাসায় রাজি করানোর ব্যাপারটা, এই কষ্টটা আমাদের 95% কমে আসছে, শুধু তোর বাবা আর আমার ভাই। তোকে একটা কথা বলি। কি বলবি? আরে তোরা এখানে বসে কি গল্প করছিস? আজকে কাজের এত চাপ, লোকজন কম, আর তোরা এখানে গল্প করছিস? হাসান, তুই ওটিতে আয়, আর অধরা তুই আউটডোরে যা। ভাইয়া, আমি আজকে আউটডোরে যাই আর অধরা আপনার সাথে যাই। আরে না না হাসান, তুই আর কৌশিক আজকে থাকবে ওটিতে, কারণ হচ্ছে ওটি শেষ হতে তো অনেক দেরি হয়ে যাবে। অধরা মেয়ে মানুষ, আমি ওকে রাত্রে একা কিভাবে হোস্টেলে পাঠাই। তুই আয়। আরে হ্যাং হয়ে গেলে কেন, তুই আয়।
হ্যাঁ, বুঝলাম না তো কি হলো সেদিন। কি হলো? এই যে অধরা চলে গেল, তারপর আবার ফিউজ হয়ে গেল। আমি কি জানি? আমি কি জানি, একটা মেয়ে তো এমনি এমনি আর জ্বলে না, কিছু তো কাহিনী চলতেছে মনে হয়। কি চলতেছে? আমি তো কিছু তো হলেও বুঝি, তোকে আর অথরাকে কিন্তু বেশ চাই, জমবে ব্যাপারটা। আরে ধর্মের কারণে তো দেশই দুই ভাগ হয়ে গেল, আর তুই আছিস অধরা নিয়ে, মানে আমি বুঝি না, বুঝছস? স্যার নিশ্চিত থাকেন স্যার, কোনো ঝামেলা হইব না। আমার বউ তো হিন্দু, কিন্তু আমি তো মুসলমান, একসাথে কত দিন কাটাই দিলাম, কোনো ঝামেলাই তো হয় নাই। এটা একদম নিজেদের ব্যাপার স্যার। আমি অধরা ম্যাডামরে বলছি টেনশন না নিতে, মাইয়া মানুষ তো উদয় টেনশন করে। মানে কি আপনি অধরার ব্যাপারে মানে কি কিছু আছে নাকি? আমি ম্যাডামের ওটা পেশেন্ট না স্যার, এতদিন ধরে পড়ে আছি, কিছু তো বুঝি স্যার, কিছু একটা হচ্ছে। বেশি বুঝছেন না, ঝামেলা আছে। আরে এই বস যা বলতেছে ভালোই বলতেছে, তুই বিয়েটা করে ফেল, করে ফেললে তো ঝামেলা শেষ। যা কি করলি কি? বিয়ের কথা বললাম আর হাত কাপায় আমারও ফুটো করে দিলি। আমার ভালো লাগতেছে না, তুই শেষ করে তুই কর। তোর কি হলো আবার? কোথায় যাস? হাসান, হাসান। ও স্যার, আমি কিরম তাহলে পড়ে থাকবো স্যার? আমি আছি না, আপনি কথা বলুন, আমি কাজটা করে দিচ্ছি আপনাকে। কিরে কিছু বলবি? আয় বস। তোমার কফি। কিছু বলবি? ভুলে গেছি, আরেকদিন বলবো। আমি কিছু কথা বলবো, কথা বলে একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বল। আমার কথা শুনে তুমি হয়তো বা শকড হতে পারো, বা মাইন্ড করতে পারো, বা তুমি কি করবা এটা নিয়ে একটু কনফিউজ থাকতে পারো। কিন্তু কোনো ডিসিশন নেওয়ার আগে তুমি প্লিজ প্রমিস মি দ্যাট তুমি একদম ঠান্ডা মাথা ডিসিশনটা নেবা। আরে বল বল। দাদা, আমি একটা ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করতে চাই। তুই বড় হয়েছিস, নিজের পছন্দে বিয়ে করতে চাস, ভালো কথা। আগে বলিসনি কেন? শুধু শুধু আমি এতদিন বিভিন্ন জনের সাথে কথা পাকাপাকির চেষ্টা করলাম। তা ছেলের প্রোফাইল কি? ছেলে আসলে আমার সাথে মেডিকেলই পড়ে, আমরা একসাথেই পাশ করেছি, আর এখন একসাথে ইন্টার্ন করছি। 5 ফুট 10 ইঞ্চ, গায়ের রং ফর্সা, আর সিগারেট খায় না। বাহ, ভালো তো। তাহলে একদিন নিয়ে আয়, কথাবার্তা বলি। আমারও তো একটু বাজিয়ে দেখতে হবে, তাই না? তা তো দেখবাই, কিন্তু আবার কথাটা শেষ করতে দাও। ছেলে 99%ই ঠিক, জাস্ট একটা সমস্যা, ও মুসলিম। চল পালায় বিয়ে করে ফেলি, থ্রিল হবে। কেমনে কি? শোন, গতকাল দাদাকে আমি সব কিছু খুলে বললাম, ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে বুঝেনি, উল্টো ব্যাকফায়ার করেছে। ওই যে দীপনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল না, সেটা হয়তো বা না হতে পারতো, কিন্তু আমার কথাতে কালকে আরো শিওর হয়ে গেল বিয়েটা এখন হয়ে ছাড়বে। তো আমাদের এখন পালায় বিয়ে করতে হবে? শোন, তোকে একটা কথা বলি, ঠান্ডা মাথায় শোন। যা কি বলতে চাইলাম ভুলে গেলাম। এত কিছু চিন্তা করিস না তো, আমি যেটা বলছি সেটাই কর। চল পালায় বিয়ে করে ফেলি। দেখ, হুটহাট করে ডিসিশন। আরে আমি তো সব ভেবে রেখেছি।
আমি জানি আমার ইন্টারভিউটা শেষ হয়ে যাওয়ার পর আমি বাসা থেকে বেরোতে পারবো না, সো একদম শেষ দিনেই পালায় যেতে হবে। আমরা পালায় বাসে উঠবো, ময়মনসিংহ যাব। আমার একটা ফ্রেন্ড আছে, লয়ার। আমি ওর সাথে কথা বলেছি, ও তো বলেছে ও আমাদের বিয়ের ব্যবস্থাটা করে ফেলবে। আর তারপর ইন্টারভিউ শেষে সার্টিফিকেটটা পেয়ে গেলে আমরা যে কোনো একটা ক্লিনিকে চাকরি নিয়ে ফেললাম, ঝামেলা শেষ। আমি বলতেছি করিস না। আমি দেখ, আমার বাবা, তোর দাদা, প্লিজ দেখ, বিয়ে নিয়ে তো একটা মেয়ের কত স্বপ্ন থাকে, আমার না কোনো স্বপ্ন নাই, শুধু একটাই, প্রতিদিন ঘুম থেকে উঠে তোরে ক্যাবলা হাসিটা দেখতে চাই। প্লিজ হাসান, প্লিজ জাস্ট একবার রাজি হয়ে যা, দেখবি সব ঠিক হয়ে গেছে। দেখ, দিন শেষে কিন্তু উপরে একজনই, সে তো আমাদের ব্যাপারটা বুঝবে না, সব ঠিক হয়ে যাবে। শোন, আমার কিছুই যায় আসে না, তোর কথা ভেবেই কথাটা বলা। তুই একবার চিন্তা করে দেখ, তুই একটা ডাক্তার মেয়ে হয়ে তুই কি ধরনের ডিসিশনের কথা বলতেছিস। শোন হাসান, আমি তোকে জাস্ট আর একবার বলবো, 30 তারিখ সকাল 8টার টিকিট আমি কেটে রাখবো। 7:30 থেকে 8টা পর্যন্ত আমি তোর জন্য রাস্তার দিকে তাকিয়ে থাকবো। তোর মধ্যে যদি বিয়ে করার সাহস থাকে তাহলে তুই আসবি, আর যদি না আসিস আমি একাই বাসে উঠে পড়ব। তারপর কি হবে আমি জানি না। হ্যালো, ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ, অনেকক্ষণ আগে। ঠিক আছে, আমি বেরোচ্ছি, তুইও জলদি বেরো। ঠিক আছে। ওকে।
অধরা, আমার এই ভিডিও ক্লিপটা তোর দেখার কথা না। অধরা, আমি আজ যাব না। তুই রাস্তার দিকে তাকাই থাকবি, কাঁদবি, রাগ করবি। বিয়ের দিন যে ছেলেটার আসার কথা, সে ছেলেটা যদি না আসে তাহলে একটা মেয়ের রাগ করাটাই স্বাভাবিক। কিন্তু আমি জানি তুই সবার মতো না। তুই আমার কথা বুঝবি, এটা আমি আশা করি। অধরা, তোকে আমার মায়ের জীবনের শুরুর কথাটা বলেছিলাম, কিন্তু শেষটা বলিনি। হয়তো জানতাম না তাই বলিনি। 2 মাস আগে আমার মায়ের লেখা একটা চিঠি আসে। 24 বছর আগের চিঠি, 2 সপ্তাহ আগে পোস্ট, আর প্রেরক আমার খালামণি। সেই চিঠিতেই আমি প্রথম জানি যে আমার মায়ের রোগের কথা। হাস্যকর একটা রোগের নাম, হান্টিংটন ডিজিজ। প্রথম আমার মা বুঝতে পারেন, আমার জন্মের 6 মাস পরে বুঝতে পারে। জানিস অধরা, জেনেটিক এই রোগটা না অদ্ভুত। ধীরে ধীরে নিজের হাতকে নিজের অপরিচিত মনে হতে লাগে, তারপর মাথা, একসময় পুরো শরীর। জন্মটাই না আজন্ম পাপ এই রোগের, এটা আমার মা জানতো। জানিস অধরা, এই রোগটার 50% সম্ভাবনা ছিল আমাকে ধরার। 50% মৃত্যুপরণ। আর এই রিপোর্টটা আমার মা কখনো খুলতে সাহস পায়নি। একটা চিঠি আর একটা রিপোর্ট রেখে যান আমার খালামণির কাছে, বড় হলে যাতে তিনি আমাকে দেয়। সুইসাইড করে মারা যান তার 2 দিন পরে। শরীর আর মন যখন দুটোই এক হাস্যকর রোগের দখলে, তখন সে জীবন থেকে পালানো কঠিন কিছু না। জানিস, আমার নিজেরও সাহস হয়নি যে এই রিপোর্টটা খুলে দেখা। ভেবেছিলাম তোর চিঠিটা যদি আমি না খুলি, এই 50% সম্ভাবনা বেঁচে থাকা নিয়ে আমি হয়তো আজীবন কেটে দিতে পারবো। কিন্তু লাকি 50% আর না। প্রথম বুঝে একদিন ওটির দিন আমি না ধরতে পারছিলাম না কিছু ঠিক মতো। তারপর মনে হলো যে চোখ বন্ধ করেছি, কিন্তু প্রলয় বন্ধ হয়নি। তোকে তোকে আমি অনেকবার বলার জন্য ট্রাই করেছি। একবার বলতে গেলাম, তোর কথার পিছে আমি কথাতে আর বলতে পারলাম না। তারপর বলতে গেলাম, ভুলে গেলাম। লাইফের এইরকম একটা ক্রুশিয়াল ডিসিশন ভুলে দিল। আজকাল কেমন জানি মাথা চারা দিয়ে উঠেছে রোগটা। কিছুক্ষণ পর হয়তো আর কিছুই মনে থাকবে না, তাই আগে আগে বলে ফেলি। হ্যাঁ, তোর সাথে এতদিন কাটালাম, এত কিছুর প্ল্যান করলাম, বিয়ের প্ল্যান পর্যন্ত করলাম, কিন্তু কিন্তু দুজন দুজনকে একটিবারের জন্য বলতে পারলাম না যে অধরা, অধরা তোকে অনেক ভালোবাসি রে, অনেক ভালোবাসি। ভালো থাকিস। হ্যালো, তুই কি আসবি না? আমি কিন্তু 8টা পর্যন্ত বসে থাকবো। আসছি।
শুরুতে অনেক জটিল একটা গল্পের কথা বলেছিলাম। আমাদের জীবনটা আসলে জটিল না, অনেক সহজ। তার গল্পগুলো জটিল কিভাবে হবে? জীবনের কিছু বিন্দুতে, সহজ কিছু প্রশ্নে আমরা জটিল সিদ্ধান্ত নেই। সহজ জীবনটাকে আমরাই জটিল করে তুলি। জীবনের কোনো এক প্রান্তে আমাদের সবার জন্য একটা বাস লাইফ টাইম সুযোগ নিয়ে অপেক্ষা করে। এই বাসটাতে ওটা খুবই সহজ, সাহস করে শুধু উঠে পড়া। এই সাহসটা না আমরা করে উঠতে পারি না। আমাদের আসল জার্নিটা জার্নি বাই বাস না, জার্নি টু বাস।